ওয়ালাইকুম আসসালাম। আমার কথা শোনা যায়? জি স্যার। হুম। হুম। আমরা কি 1-2 মিনিট পরে শুরু করি? সবাই জয়েন হোক নাকি এখনই শুরু করব? স্যার শুরু করতে পারেন, সমস্যা নাই স্যার। আচ্ছা, এই রেজাউল ভাই মনে হয় কিছু বলবে। আচ্ছা। গতদিন আমার ক্লাসে তো সবাই ছিলেন, এখন যারা আছেন। না স্যার, আমি নতুন স্যার। আচ্ছা। আমি একটা শীট মতো জাস্ট 1 পৃষ্ঠার একটা শীট দিয়েছিলাম। এটা পেয়েছেন কিনা? সবার কাছে আছে কিনা এটা? কে কতটুকু অংশ পাবে, কে কতটুকু অংশ পায় আছে স্যার, আছে, আমরা এটা সংগ্রহ করছি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আমরা নেক্সট এই গত ক্লাসের যে পরবর্তী অংশ সেটা থেকে শুরু করব। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। রহিমা নামক একজন হানাফি মহিলা তার স্বামী, মাতা, 2 জন বৈপিত্রীয় ভ্রাতা ও 4 জন সহোদর ভ্রাতা রেখে মারা যান। হানাফি নিয়ম অনুযায়ী উল্লেখিত ওয়ারিশগণদের মধ্যে ত্যক্ত সম্পত্তি বন্টন করো। আচ্ছা, আমরা সবসময় মোট সম্পত্তিকে কতটুকু ধরবো? প্রশ্নটা লিখে নেন। রহিমা নামের একজন হানাফি মহিলা তার স্বামী, মাতা, 2 জন বৈপিত্রীয় ভ্রাতা ও 4 জন সহোদর ভ্রাতা রেখে মারা যান। হানাফি নিয়ম উল্লেখিত ওয়ারিশগণের মধ্যে ত্যক্ত সম্পত্তি বন্টন করুন। আমরা সবসময় মোট সম্পত্তিকে 1 অংশ ধরব। প্রশ্ন তোলা হলে আমাকে বলবেন। আচ্ছা, এবার দেখেন, মনে করি মোট সম্পত্তি 1 অংশ, তাহলে স্বামী পাবে কতটুকু? 2/1। 2/1 মানে হাফ অংশ। কিন্তু কেন হাফ অংশ কেন পাবে বলুন? হাফ অংশ পাবে স্যার, আমি বলি স্যার। হাফ অংশ এই মহিলার স্যার নাই, ছেলে বা নাতি নাই। ছেলে না, তার কোনো সন্তান নাই, সেটা মেয়েও থাকতে পারে, ছেলেও হতে পারে। জি স্যার, তার কোনো উত্তরাধিকারী নাই, ছেলে মেয়ে নাই। স্বামী পাবে হাফ অংশ। জি। আচ্ছা, রহিমার মা পাবে কতটুকু? 6/1। 6/1। 1/6 অংশ পাবে।
মা কখন 1/6 পায়, কখন 1/3 পায়? সন্তান হলে স্যার ওটা 6 এর, থাকলে 3 এর। থাকলে 3/1। না থাকলে 3/1। না না থাকলে 3 এর, থাকলে 6 এর। রহিমার 2 জন ভাই পাবে কত? আপনারা একটু লাইনে থাকেন, একটু লাইনে থাকেন। স্যার মাথা পর্যন্ত। মাথা পর্যন্ত লিখতে। আচ্ছা, লিখেন। মাথা পাবে 1/6, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন বাকি থাকতে কে? 2 বৈপিত্রীয় ভাই এবং 2 সহোদর ভাই। 4 জন সহোদর। সরি, 4 জন সহোদর ভাই থাকছে। আচ্ছা, এখন বৈপিত্রীয় ভাইরা পাবে কতটুকু? স্যার যৌথভাবে 3/1। 2 জন মিলে পাবে 3/1, অর্থাৎ 1/। জয়েন্ট 3/1। আচ্ছা, অংশীদার হিসাবে 1/3 পাবে। জি। আর এই সহোদর যে ভাইরা আছে এরা হবে অবশিষ্ট ভোগী। অবশিষ্ট। আর অবশিষ্ট ভোগী, তাহলে অবশিষ্ট মানে 1 থেকে এটা বাদ যাবে। তাহলে এটা লিখেন, রহিমার স্বামী, মাতা ও রহিমার 2 বৈপিত্র ভাই মোট সম্পত্তি পায় 1/2 যোগ 1/6 যোগ 1/3। এটা যোগ করেন, কত হয় দেখেন তো? 6 এর 6। 6 এর 6 কাটাকাটি করলে 1 অংশ। এটা দেখেন, আপনারা নিজেরা করে বলেন। করছি স্যার। আচ্ছা, এখন তার মানে কোনো সম্পত্তি অবশিষ্ট নাই। নাই। তাহলে আপন ভাইরা পাচ্ছে না, কিন্তু বৈপিত্রীয় ভাইরা পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা আমাদের ইসলামে আপন ভাইরা কেন পাবে না? আচ্ছা পাবে, আপন ভাইরা অবশ্যই পাবে, কিন্তু এখানে যেহেতু যোগ করা হচ্ছে, যোগ করে দেখা যাচ্ছে যে কোনো অবশিষ্ট অংশ নাই, সেহেতু এটা ইসলামের নীতি বিরোধী। এই জন্য হিমারিয়াতার নীতি এই অংশটাতে বলা হয়েছে যেই 2 ভাই, 2 অর্থাৎ বৈপিত্রীয় ভাই এবং 4 সহোদর ভ্রাতা, এরা 2 জনেই অবশিষ্ট ভোগী হবে। কিন্তু এদের কোনো অংশ যদি অবশিষ্ট থাকতো তাহলে কিন্তু এই নীতির প্রয়োগ হইতো না। যেহেতু অবশিষ্ট নাই, তাই এই 2টা ওয়ারেসকেই আমরা অবশিষ্ট ভোগী হিসাবে গ্রহণ করব। ঠিক আছে, এবার দেখেন, তাইলে লেখেন, রহিমার স্বামী এবং রহিমার মাতার পাই, রহিমার স্বামী এবং রহিমার মাতা পাই, এটাতে যোগ করেন। কতটুক হয়? 1/2 যোগ 1/6 লসাগু করলে হয় 3/1 6 6 6 তো আপনি দেখে বলতেছেন, এটা তো আরো কাটাকাটি যাবে, অর্থাৎ 2/3। 2 দিয়ে কাটাকাটি করেন, 2/3। জি। তাহলে সম্পত্তি অবশিষ্ট থাকে কতটুকু? 1 বিয়োগ 2/3, অর্থাৎ 1/3 অংশ। স্যার জি বলেন। বইপত্রীয় মানে বলতেছি না। বৈপিত্রীয় মানে যাদের মা এক কিন্তু বাবা আলাদা, অর্থাৎ ওনার মায়ের 2 জন পুরুষের সাথে বিয়ে হয়েছিল, ইনারা যে পক্ষের বৈচিত্র্য আর মানে বইমাত্র দুটো হচ্ছে বাবার সদৃশ্য আর মায়ের সদৃশ্য, তাকে 2 জন মনে রাখতে হবে। আচ্ছা আমি বলছি, বৈপিত্রীয় মানে হলো মা এক পিতা আলাদা, অর্থাৎ
ক নামক একজন মহিলার খ এবং গয়ের সাথে বিয়ে হয়েছিল। এখন জি। খয়ের 3 ছেলে মেয়ে, গয়ের 4 ছেলে মেয়ে, ঠিক আছে। জি এখন স্যার। এই 4 ভাই বোন হলো সহোদর, মনে করেন গয়ের 4 ভাই বোন হলো সহোদর, কিন্তু এই যে কয়ের 3 ভাই বোন, এই সরি খয়ের 3 ভাই বোন, এরা হলো গয়ের 3 ভাই বোনের বৈপিত্র্য। এবার ক্লিয়ার? পিতা আলাদা। জি স্যার। আলাদা। আর বৈমাত্র্যর উদাহরণটা খুব সহজ, এটা হলো পিতা এক মাতা আলাদা, অর্থাৎ মাতা আলাদা। হ্যাঁ, এটার কি উদাহরণ দিতে হবে? না স্যার, বুঝছি স্যার। আচ্ছা, বলতে গেলে সৎ ভাই বোন, এটা বোঝে সৎ ভাই সৎ বোন যেভাবে বোঝে আর কি। হ্যাঁ, সৎ ভাই সৎ বোন, কিন্তু সৎ ভাইয়ের এই দুইটা হয়, একটা বাপের দিক থেকে সৎ হয় আর একটা মায়ের দিক আর থেকে একটা সৎ। মায়ের দিক। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তাহলে লেখেন, অর্থাৎ এবার অবশিষ্ট ভোগী, অর্থাৎ অবশিষ্ট 1/3 অংশ সম্পত্তি এই 6 জন ভাইয়ের মধ্যে সমানভাবে বন্টিত হবে। অর্থাৎ অবশিষ্ট 1/3 অংশ সম্পত্তি 6 ভাই সমান হয়। 1/3 অংশ সম্পত্তিটাকে আমাদের কয়টা ভাগ করতে হবে? 6টা ভাগ করতে হবে। 6টা ভাগ করতে হবে। 6টা ভাগের মধ্যে 2 বৈপিত্রীয় ভাগ, এরা কয় ভাগ পাবে? এরা 2 ভাগ পাবে, আর 400 দুই ভাই হলো 4 ভাগ পাবে। 4 ভাগ পাবে। অর্থাৎ লেখেন 2 বৈপিত্রীয় ভাই পাবে 1/3 এর 2/6, 1/3 এর 2/6 অংশ ইকুয়াল টু স্যার 1/3 হয়েছে কি? এটা তো 2/3 হওয়ার কথা। কোথায়? 1/3 সম্পত্তিটা তো অবশিষ্ট আছে 1/3। ওই যে কাটাকাটি করলে স্যার 4/6 যেখানে কাটাকাটি করছেন স্যার, এখানে তো ওইটা তো আমরা তো 2/3 হওয়া না। ওটা তো 2/3 হয়েছে। এখন আমরা সম্পত্তি 1 থেকে বিয়োগ করছি, বিয়োগ করার পরে আচ্ছা, বুঝছেন, করার পরে এটা হচ্ছে। জি জি, 1/3 এর 2/6। 3/2 দিয়ে লসাগু করে স্যার ওই 3 এর একই হয়। বুঝি নাই স্যার ওই যে 2/3 অংশ দিয়ে লসাগু করলে তো 3 এর একই হয়, কোনো সমস্যা নাই তো। 2/3 দিয়ে লসাগু করলে 3 এর একই হয়, মানে আপনার কথাটা আমার কাছে ক্লিয়ার না। স্যার ওই যে আর এটা সম্পত্তি কাটাকাটি করে আর কি, জি জি জি, কাটাকাটি করে অবশিষ্ট অংশ যেটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা হ্যাঁ, জি। হ্যাঁ। এবার লেখেন তাহলে 2 বৈপিত্রীয় ভাই পায় 2/18 অংশ। আচ্ছা, আর 4 সহোদর ভাই পাবে 1/3 এর 4/6 ইকুয়াল টু 4/18 অংশ। এখন আমাদের সংখ্যা পাইছি কয়টা? 4টা। স্বামীর 1/2, মার 1/6, 2 বৈপিত্র ভাইয়ের 2/18 এবং 4 সহোদর ভাইয়ের 4/18। এর ভিতরে অর্থাৎ সম্পত্তির মানে সবচেয়ে বড় কোন সংখ্যাটা? নিচে লব সবচেয়ে বড় কোথায়? 18 স্যার। 18। তাহলে আমাদের এই সংখ্যাগুলোকে সবগুলোকে 18তে নিয়ে আসতে হবে, যেটা লব 18 হয়। তাহলে স্বামী পাবে 1/2 অংশ, বা এখন নিচে 18 বানাইতে হলে 2 কে কত দিয়ে গুণ করতে হয়? দিয়ে 9 দিয়ে। 9, সরি লবকে না, হরকে 18 বানাইতে হবে, তাইলে 9 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 গুণ 9 আর 2 গুণ 9, তাহলে 9/18। মা পাচ্ছে 1/6, একে 9 দিয়ে এই 9 বানাইতে হইলে কত হয়? এই 18 বানাইতে হইলে 3 দিয়ে গুণ করতে হয়। আচ্ছা,
আর 2 বৈপিত্রীয় ভাই পাচ্ছে 2/18 এবং 4 সহোদর ভাই পাচ্ছে 4/18। এবার দেখেন তো যোগ করে 1 হয় কিনা। দেখেন মোট সম্পত্তি দিয়ে যোগ করে দেখেন তো, এগুলোর লসাগু হবে 18। 18 লসাগু হলো উপরে হবে 9 যোগ 3 যোগ 2 যোগ 4, তাহলে 9 আর 3 12 আর 2 14 আর 4 18, 18/18/1। দেখছেন? জি স্যার, অঙ্ক মিলে গেছে। আচ্ছা, এখন দেখেন যদি প্রশ্ন থাকতো যে এক সহোদর ভাই কত পাবে, তাহলে দেখেন সহোদর ভাই 4 জন পাচ্ছে কত, 4/18। সহোদর ভাই 4 স্যার জন হবে আর কি, তাহলে ভাগ 4। ওখানে যদি বলতো 2 সহোদর ভাই মিলে কত পাবে, তাহলে ভাগ 2। আমি যদি প্রশ্ন করতাম তাহলে এইভাবে স্যার এটা বুঝতে পারছি স্যার। আর একটা প্রশ্ন ছিল স্যার, বলেন। বলছেন স্যার আইন এবং কি 1961 সালের ফারাইজ আইন, ওটার মধ্যে মূল পার্থক্যটা কোন জায়গায় স্যার? এটা কোনো চার্ট আছে কিনা স্যার আপনার? মূল পার্থক্যটা হলো আপনার মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স, এটা প্রয়োজনের সাথে সাথে আমরা তৈরি করেছি, অর্থাৎ সমাজ ব্যবস্থার সাথে বা ইজমা কিয়াস ব্যবহার করে এইটা কাউকে বঞ্চিত করা না হয়, এটা সামাজিকভাবে তৈরি করা। আর হানাফি আইন অর্থাৎ আমাদের যে 4 খলিফা আছে, এদের যে আমাদের 4টা যে লাইন, এদের ভিতরে বাংলাদেশে সবচেয়ে হানাফি মতবাদের মানুষজন বেশি, এবং হানাফি মতবাদের এরা এই সম্পত্তি ভাগ করতে গেলে তখন অনেক সময় ওইটাও ফলো করা হয়। কিন্তু এই মুসলিম ফ্যামিলি ল আসার ক্ষেত্রে কিছু আইনকে পরিবর্তন করেছে, ঠিক আছে? এখানে হলো মূল পার্থক্যটা। যেমন হানাফি আইনে আপনার অর্থাৎ পিতার আগে পুত্রে মারা গেলে সেই পিতার মানে সেই পুত্রের সন্তানরা আর ওয়ারিশ হইতে পারতো না, কিন্তু মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 4 ধারায় এটাকে চেঞ্জ এনেছে, যে এটা একটা অবিচার হয়ে যাচ্ছে, যে তার বাবা মারা গেছে বিধায় সে সম্পত্তি পাচ্ছে না, অর্থাৎ তার বাবা যতটুকু পেত তারাও ততটুকু পাবে। এই হলো মূল পার্থক্য, বুঝতে পারছেন? জি স্যার, লাস্টে যে পয়েন্টটা বলছেন স্যার, যে ওই যে সীতা মারা গেলে ফুটুরা পাইতো না স্যার হানাফি নিয়ম অনুযায়ী, কিন্তু 1961 সালের আইন অনুযায়ী এটা আবার সংশোধন করছে, এরকম আর আছে কিনা স্যার পার্থক্যটা? এরকম এরকম আর পার্থক্য বলতে আপনার যেমন এই যে আরো অনেক পার্থক্য আছে, যেমন শুধু মুসলিম ফ্যামিলি না, যেমন রেজিস্ট্রেশনের যে বিষয়টা বিয়ের ক্ষেত্রে, এটা রেজিস্ট্রেশন আমাদের ধর্মে এটা বাধ্যতামূলক না, কিন্তু আইন দিয়ে এটা বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ এই যে হানাফিদের যে মতবাদ, এগুলো এই ধর্মীয় ভাবে চলে আসছিল, তখন কিছু আইন এনে এগুলাকে বিভিন্ন সমস্যা যেহেতু ক্রিয়েট হচ্ছিল, সেহেতু এগুলাকে সমাধান করার জন্য এই আইনগুলো আনা হয়েছে সামাজিক পরিপ্রেক্ষিতে। আচ্ছা বুঝতে পারছি স্যার। আচ্ছা, কালকে গতদিন এই অঙ্কটা করানো হয়েছিল তাই না? আব্দুল্লাহ দুইস, এটা করানো হয়েছিল? এটা করানো হয়েছিল আমার যতটুকু মনে পড়ে। জি স্যার, 2 নম্বরটা করানো হচ্ছে। আচ্ছা, এই 4 নম্বর অঙ্কটা করি। স্যার আপনি যদি একটু বোর্ড ব্যবহার করতেন সবচেয়ে ভালো হতো, কারণ আমার তো অঙ্কে এত ভালো না, রিডিং করার পর তো অঙ্ক হয় না, মানে যেটা বুঝতে পারছি না আমি। কোনটা বুঝতে পারছেন না? মানে বোর্ড ব্যবহার করলে আপনার জন্য ভালো হইতো, তাই তো? মনে করেন এই অঙ্কগুলোর সলিউশন এখানে দেওয়া আছে, আমি এটা ধরে ধরে আপনারা বোঝাই দিলে এই অঙ্কগুলো আপনারা যদি হাতে কলমে করেন এমনি বুঝে যাবেন। হাতে কলমে করলে বোঝা যাবে। হ্যাঁ, আপনারা এই যে মনে করেন 5/12 1/6 থেকে কিভাবে 2/12 হচ্ছে, এই জিনিসটা যখন আপনারা বোঝা থাকতেছে তখন আপনি করতে গেলে
এই সমাধানটা দেখে যদি আপনি পুনরায় অঙ্কটা করতে যান তখন বুঝতে পারবেন যে এই জিনিসটা এই কারণে এইভাবে হয়েছে। স্যার সরি আমি আপনাকে একটু থামাচ্ছি স্যার। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যারা মনে করেন লসাগু কসাগু অথবা ভগ্নাংশ যোগ বিয়োগ হয়তো ভুলে গেছেন, তাদেরকে আমি আলাদা করে একটা ক্লাস নেব। কিন্তু স্যারকে আপনারা প্রশ্ন করতে পারেন যে মানে মূল যে সূত্রগুলা প্রশ্ন করতে পারেন, যে এখানে যোগ বিয়োগ বুঝি নাই বা গুণ বুঝি নাই বা ভগ্নাংশ হর লব বুঝি নাই, এগুলো প্রশ্ন করিয়েন না প্লিজ। হ্যাঁ, এগুলো ছোট বাচ্চাদের অঙ্ক, কিফুর অঙ্ক, এগুলো প্রশ্ন না করে, হয়তো ভুলে গেছেন 3-4 অনেক আগে পড়ছেন, বাট এগুলো ভুলে গেলে এগুলো আমি আপনাদেরকে আলাদা ক্লাস নিব। কিন্তু স্যারকে এখন প্রশ্ন করেন যে মানে কিভাবে মানে সম্পত্তিগুলা বন্টন করা হলো, সূত্রগুলা কি, এগুলো প্রশ্ন করেন। স্যার আপনি প্লিজ কন্টিনিউ করেন স্যার, থ্যাংক ইউ। 5 নম্বর প্রশ্নটা বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা আপনারা দেখেন, আমি বাড়ির কাজ দিয়েছিলাম, একটু মিলিয়ে নেন যারা বাড়ির কাজ করেছেন। রহিম তার এক স্ত্রী, মাতা, এক কন্যা, এক ভাই, এক বোন ও পূর্বে মৃত পুত্রের এক কন্যা রেখে মারা যান। অর্থাৎ আপনারা একটা চার্ট করবেন। কেমন চার্ট? অঙ্ক করার আগে ফার্স্টে লিখবেন রহিম, লেখেন রহিম, একদম পেজের মাঝখানে লিখবেন রহিম। এবার দাগ দিবেন, দিয়ে অ্যারো চিহ্ন দিয়ে লিখবেন কে কে বেঁচে আছে, স্ত্রী। তারপরে অ্যারো চিহ্ন দিয়ে লিখবেন মাতা, তারপরে লিখবেন এক কন্যা, তারপর লিখবেন এক ভাই, তারপরে আর একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখবেন, অ্যারো দেন মৃত পুত্রের এক কন্যা, মৃত পুত্রের এক কন্যা। আচ্ছা, কতটুকু পাবে? যেহেতু কন্যা আছে বা পুত্রের কন্যা আছে, কন্যা থাকলে আঠেরো, সন্তান থাকলে 18। সন্তান থাকলে বা সন্তানের সন্তান থাকলে 1/8। তাহলে রহিমের স্ত্রী পাবে 1/8। রহিমের মা পাবে কত? রহিমের মা পাবে স্যার 6/1 পাবে স্যার, 6/1। 6/1 পাবে। আচ্ছা, এবার রহিমের কে কে আছে? এক কন্যা আর মৃত এক কন্যা যেহেতু আছে ভাই নয় স্যার, 2/1 পাবে কন্যা। আচ্ছা, এক কন্যা পাবে। আমি আগে ফার্স্টে 1961 সালের ওটা করাচ্ছি, হ্যাঁ, ব্র্যাকেটে লিখে রাখেন 1961 সালেরটা, তাহলে বুঝতে সুবিধা হবে। লেখেন ব্র্যাকেটে 1961 সালটা লেখেন। তাইলে রহিমের তো একটা পুত্রও ছিল, যেহেতু পুত্রটা মারা গেছে। জি স্যার। হ্যাঁ, তার মানে রহিমের পুত্র হয়েছিল, সেই পুত্ররও সন্তান আছে। তাহলে রহিমের পুত্র থাকার কারণে এক ভাই এবং এক বোন বঞ্চিত হবে, এক ভাই এবং এক বোন বঞ্চিত হবে। আচ্ছা, তাহলে থাকলো কে? এক কন্যা আর এক পুত্রের কন্যা, মৃত পুত্রের কন্যা। এরা হলো অবশিষ্ট ভোগী, হাসাবা হয়ে যাবে। হ্যাঁ, আসাবা হিসাবে। এদের ভিতরে সম্পত্তিটা বন্টন হবে 2:1 অনুপাতে। আচ্ছা, তাহলে লেখেন, মনে করি রহিমের মোট সম্পত্তি 1 অংশ, স্ত্রী পায় 1/8, মা পায় 1/6, অর্থাৎ মা ও স্ত্রী একত্রে পায়, এটা যোগ করেন। যোগ করলে লসাগু হবে না 24, 3, 7/24 হবে না, 24, 8, 7/24, 7/24। তাহলে স্ত্রী আর মা 24 ভাগের 7 সম্পত্তি নিয়ে গেল। তাহলে মিউট করে দেন আপনারা যারা আমাকে প্রশ্ন করছেন না, এমনিতে মিউট করে দেন তাহলে। আচ্ছা, তাহলে অবশিষ্ট থাকবে কত? অবশিষ্ট থাকে 1 বিয়োগ 7/24। 1 বিয়োগ 7/24।
তাহলে কত হচ্ছে? 17/24 হচ্ছে না? হ্যাঁ স্যার 17/24 হচ্ছে। এখন এই সম্পত্তিটা ওদের মধ্যে 2:1 অনুপাতে বিভক্ত হবে। তাহলে লেখেন যে এক কন্যা ও মৃত পুত্রের কন্যা এক কন্যা কথাটা কেটে দেন, লেখেন মৃত পুত্রের কন্যা, মৃত পুত্রের কন্যা তাহার পিতার সমান সম্পত্তি প্রাপ্ত হবেন, তাহার পিতার সমান সম্পত্তি প্রাপ্ত হবেন। অর্থাৎ রহিমের এক কন্যা ও পূর্বে মৃত পুত্রের কন্যা পূর্বে মৃত পুত্রের কন্যার মধ্যে সম্পত্তি এক ইস্টু 2 অনুপাতে বিভক্ত হবে। অর্থাৎ কন্যা 1 ভাগ আর মৃত পুত্রের কন্যা 2 ভাগ পাবে, অর্থাৎ তোর বাবা যা পাইতো। ক্লিয়ার কনসেপ্টটা? ক্লিয়ার স্যার, ক্লিয়ার। হ্যাঁ, তাইলে এ 1 ভাগ পাচ্ছে, ও 2 ভাগ, তাহলে মোট সম্পত্তি 3 ভাগ, তাই তো? তাহলে স্যার অতএব রহিমের কন্যা পায়, অবশিষ্ট সম্পত্তি ছিল কত? 17/24। অবশিষ্ট সম্পত্তি ছিল 17/24, তাহলে লিখবেন অতএব রহিমের কন্যা পায় 17/24 মোট সম্পত্তি 3 ভাগ, তার 1 ভাগ পাচ্ছে, তাই তো? তাহলে 1/3 অংশ, 1/3 অংশ, অর্থাৎ 17/72 অংশ, 17/72 অংশ। আর মৃত পুত্রের কন্যা পায়, মৃত পুত্রের কন্যা পাবে 17/24 2/3 অংশ, অর্থাৎ 34/72 অংশ। এখন এখানে 72 বয়স কত? 72। তাহলে রহিমের স্ত্রী এবং রহিমের মাঠটাকেও আমাদের 72-এ নিয়ে আসতে হবে। এবার ওর নিচে লেখেন রহিমের স্ত্রী পাই 1/8, এর 72 করতে হলে কত গুণ দিতে হবে? 9 দিয়ে 8 গুণ 9 72, তাহলে 1 গুণ 9/8 গুণ 9, তাহলে 9/72 অংশ। আর মা পাচ্ছে 72 বানাইতে হলে কত দিয়ে গুণ করা লাগতেছে? মাতার 72 বানাইতে হলে কত দিয়ে গুণ করা লাগতেছে? 12 দিয়ে 12। হ্যাঁ 12 দিয়ে, তাহলে 1 গুণ 12/6 গুণ 12। এবার এই 5টা সংখ্যারই যোগ, এই 4টা সংখ্যার যোগ করে দেখেন 72/72 হয় কিনা। অর্থাৎ 9/72 যোগ 12/72 যোগ 17/72 যোগ 34/72। এবার এটা যোগ করে দেখেন 72/72 হয় কিনা।
ক্লিয়ার? এই অংশটুকু 72/72 হয়েছে? তো 72/72 কি হয়েছে নাকি? জি স্যার হয়েছে। হয়েছে, আচ্ছা। এবার দেখেন, এবার লেখেন হানাফি আইন অনুযায়ী। হানাফি আইন অনুযায়ী, হানাফি আইন অনুযায়ী দেখেন, স্ত্রী পাচ্ছে 1/8, মা পাচ্ছে 1/6, আর কন্যা পাচ্ছে 1/2। আর রহিমের পুত্রের কন্যা পাচ্ছে 1/6। রহিমের পুত্রের কন্যা পাচ্ছে 1/6। তাহলে মোট সম্পত্তি, এবং লেখেন রহিমের এক ভাই ও বোন অবশিষ্ট ভোগী, এই অংশটুকু লিখে নেন। আপনাদের এই ভিতরে কারোর কি মনে হয় যে ইসলামে মেয়েদের অংশ কম দিয়েছে, এমন মনে হয় নাকি কারোর? কারোর মনের ভিতরে যে আমি মায়ের মানে আমিও পিতার সন্তান, আমারও অর্ধেক পাওয়া উচিত, এমন কারোর মনে হয় নাকি? মনে হইলে বলতে পারেন, মানে তার যে ভুল ধারণাটা আছে এটা আমি ক্লিয়ার করে দিব। এমনি স্যার একটু ক্লিয়ার করে দিলে ভালো হয়। না, ওটা হচ্ছে বেশি সম্পত্তি নাই তো, বাবার বেশি সম্পত্তি নাই তো, ওটা মনে হয় না যে আমি কম পাবো, আমার ভাই বেশি পাবে, এটা মনে হয় না। কিন্তু আপনি একটু ক্লিয়ার করে দিলে ভালো হয়, এমনিতে মেয়েরা কেন কম পায়? না, এটা আমি নিজে নিজে মেয়েরা clear- কম পায় না, পিতা থেকেও পায়, স্বামী থেকেও পায়। না, এটা নিয়ে তর্কে যাওয়ার দরকার নাই। মানে এটা আমি নিজে নিজে ক্লিয়ার করব না, কারণ যদি এমন সন্দেহ থেকে থাকে তাহলে তার ক্লিয়ার করব যে আমার এই ধর্মে এটা দিয়েছে, আমার একটু মানতে কষ্ট হচ্ছে, যার কারণে তার ধর্মের প্রতি একটু, কিন্তু যেটাতে শয়তান উস্কানি দেয় সেটা যাতে না থাকে সেই জন্য ক্লিয়ার করবো। আর যদি এটা নিয়ে প্রশ্ন না থাকে তাহলে আমার আর ক্লিয়ার করার দরকার নাই। তারপর আমি ক্লাস শেষে করে দিব না। আচ্ছা, এবার স্যার এখানে একটা প্রশ্ন ছিল, আপনি বলতে ওই যে হানাফি নিয়ম অনুযায়ী বললেন যে পিতা পুত্র যদি আগে মারা যায় তার সন্তানেরা বঞ্চিত, এখানে তো দেখতেছি রহিমের পুত্রের কন্যা ছিল। বঞ্চিত বলতে, এই বঞ্চিত বলতে এই যে রহিমের এক কন্যা, এই ভাই বোনের দুইজনের সমান স্ট্যাটাস থাকার কথা ছিল। রহিমের এই যে এক কন্যা এবং তার মৃত ভাইয়ের যে কন্যা, ঠিক আছে, শোনেন, পুত্রের রহিমের পুত্রের কন্যা এখানে পেয়েছে 1/6 অংশ, কারণ রহিমের আর কোনো ছেলে জীবিত নাই। যদি আর কোনো ছেলে জীবিত থাকতো তাহলে রহিমের পুত্রের কাছে এটা, পুত্রের কন্যার কাছে এটা আসতো না। হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে এই অংশটার যোগফল কত হয় দেখেন, 1/8 যোগ 1/6 যোগ 1/2 যোগ 1/6। এই যোগ করলে হবে 23/24।
তাহলে অবশিষ্ট থাকছে কত? অবশিষ্ট থাকছে 1/24। এখন ছেলেরা দ্বিগুণ পায়, মেয়েরা অর্ধেক পায়, তাই তো? 1/24, এই 1/24 অংশ তো পর্যন্ত তো হয়েছে, বুঝতে পেরেছেন কিনা? এক বাই 24 পর্যন্ত বের করতে পেরেছেন কিনা? জি স্যার, হয়েছে। আচ্ছা, এখন যেহেতু ভাই বোন, রহিমের এক ভাই এবং এক বোন, এদের ভিতরে এই সম্পত্তিটা অবশিষ্ট ভোগীদের মধ্যে 2:1 অনুপাতে বিভক্ত হবে। এই যে 2:1 অনুপাতে বিভক্ত হবে, এই অংশটা ওই যে আগে 2:1 অনুপাত করলাম না 1961 সালের আইন অনুসারে, এই অঙ্কেরই প্রথম অংশে 2:1 অনুপাতে করলাম না? কি আগেরটুকু মনে নাই কারোর? কি বলছেন স্যার, বুঝি নাই স্যার। এই যে 2:1 অনুপাতে করলাম না আগের এই অংশের প্রথম পার্টে? জি স্যার, জি স্যার, 1961 সালে আইন অনুযায়ী ভাই বোন 2:1 অনুপাত পাবে স্যার। ওখানে ওই যে 17/24 ছিল একটা সংখ্যা, মনে আছে? বাদ দেওয়ার পরে বাদ দেওয়ার পরে 17/24 হয়েছিল না? অবশিষ্ট সম্পত্তি 1 থেকে 7-এর 24 বাদ দিয়া জি জি 17-24 হয়েছিল। 1 থেকে 23-এর 24 বাদ দিয়ে 1/24 হলো। জি, 23-এর 24 না স্যার, 7-এর 24। এখানে 23 হ্যাঁ, ওই ওখান 17/24 বাদ অংশে জি, 24 আর এইভাবে বাকি অংশ মানে পুত্রের জন্য 2 ভাগ, কন্যার জন্য 1 ভাগ, 3 দিয়া ভাগ দিয়া তিনে একজনে ভাইয়ে পাইবো 3-এর 2, বোনে পাইবো 3-এর 1, এই তো নাকি স্যার? জি জি জি, ভাই পাবে 3-এর 2, 1/24-এর 3-এর 2, এই মানে 2-এর 3, আর বোন পাবে 1/24-এর 1-এর 3। এইভাবে বাকি অংশটুকু হবে। ক্লিয়ার? স্যার 61 আইন অনুযায়ী দুইটাই একই রকম হবে, তাই না স্যার? হ্যাঁ, একই রকম হবে, ওই জায়গার থেকে একই রকম। জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, এবার ধর্মীয় যেটা আমাদের বিষয় আছে সেটা হলো ছেলে মেয়েকে এই সম্পত্তি 2:1 দেওয়ার অংশ হলো, মনে করেন আমার 10 শতক সম্পত্তি আছে, আমি মারা গেলে সবার আগে অধিকার হলো আমার স্ত্রীর এবং আমার মার। তারা যদি বেঁচে থাকে এদেরকে সম আমার স্ত্রী পাবে, মনে করেন আমার বাবা বেঁচে আছে, আমার কোনো সন্তান নাই, আমার অর্থাৎ 2.5 টাকা, মা পাবে 1-এর 3, তার মানে 3 টাকা 33 পয়সা, তাই তো? টাকা 33 পয়সা। ধরেন আমার একটা কন্যাও আছে, তাহলে সে পাবে অর্ধেক, অর্থাৎ 5 টাকা। তাহলে 5 আর 3 8 আর 2 10 পুজো যাচ্ছে। এই সরি, আমার যেহেতু কন্যা আছে, মা পাবে 1-এর 6। যেহেতু আমার কন্যা আছে তাহলে আমার স্ত্রী পাবে 1-এর 8, অর্থাৎ 1 টাকা 25 পয়সা। আমার মা পাবে 6, তাহলে 6 1
টাকা 67 পয়সা। এমন করে দেওয়ার পরে, আগে নারীকে দেওয়ার পরে, অর্থাৎ আমার মা আমার ওয়াইফকে দেওয়ার পরে এই সম্পত্তি, অবশিষ্ট সম্পত্তি ভাগ হবে। অর্থাৎ কারোর দ্বারাই এই সম্পত্তি কম বেশি করার কোনো সুযোগ নাই, অর্থাৎ এদেরকে দিতেই হবে। এবং আমি ধরেন আমার পিতার সম্পত্তির 2 ভাগ পাচ্ছি আর আমার বোন পাচ্ছে 1 ভাগ। আমার পিতামাতাকে দেখা আমার জন্য ফরজ, আমার বোনের জন্য কিন্তু ফরজ না। আমার বোনের জন্য সবার আগে তার স্বামীর দেখাশোনা করা। বুঝতে পারছেন? অর্থাৎ আমার পিতামাতার যদি কোনো দেনা থাকে, অসুখ বিসুখ, সবকিছু খরচ চালানোর দায়িত্ব আমার বোনের না। অর্থাৎ এই সম্পত্তির সাথে সাথে দায়ভারটা, দায়িত্ব সবই পুরুষদের উপরে দেওয়া হয়েছে। শুধু এই কারণে না যে পুরুষ হলো মানে এই বংশের বাতি জ্বালায় রাখে, এই জন্য তাকে দ্বিগুণ সম্পত্তি দেওয়া হবে, এই কারণে কিন্তু দেওয়া হয়নি। অর্থাৎ তার উপরে কিছু বার্ডেন প্রয়োগ করা হয়েছে। বুঝতে পারছেন? যদিও বাংলাদেশে ভাইরা এটাকে মিস ইউজ করে, বোনের ওই অর্ধেকও দিতে চায় না, সেটা আলাদা কথা। কিন্তু ধর্ম যে কারণে আমাদের উপর দিয়েছে, মানুষকে দিয়ে ধর্মকে বিচার করলে হবে না। ক্লিয়ার? আমার কথাটা বুঝতে পারছেন? জি স্যার। এখন অনেকে তো স্যার এই যে সম্পত্তির সাথে সাথে যে মা বাবার দায়িত্বের দিকটাও চিন্তা করে, কিন্তু অনেকেই তো এটা থেকে বঞ্চিত হয়ে যায় স্যার। এটা যে মা বাবা খেয়াল নজর রাখেই না। না, আমি সেটার কথা বলি না, আমি বলছি এটা মানুষের সমস্যা। ধর্ম যেভাবে বন্টন করে দিয়েছে তার সমস্যা না। আমি আমার দায়িত্ব পালন করলাম না, মনে কর আমার ওয়াইফ আছে, আমার সন্তান আছে, আমি তাদেরকে দেখলাম না, রাত 10টা পর্যন্ত আড্ডা দিলাম, তাদেরকে ঠিক মতো খাইতে দিলাম না, আমি বাইরের থেকে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ভালো মন্দ খেয়ে আসলাম, বাইরে তারা ভর্তাবাজি খাচ্ছে, এটা করলে তো আমার সমস্যা নেই, আমাকে তো কেউ জেল ফাঁস দিতে আসতেছে না। কিন্তু এই যে আমার দায়িত্বটা আমি নিচ্ছি না, এটা আমার দোষ। অর্থাৎ মানুষ বাবা মার দায়িত্ব নিচ্ছে না, তার বাবা মাকে দেখছে না, এই করছে না, এটা তাদের দোষ। কিন্তু কোরআন যে কারণে দিয়েছে 2 ভাগ সম্পত্তি ছেলেদের আর 1 ভাগ মেয়েদের, মূল উদ্দেশ্য এইটা। অর্থাৎ মানুষের সাথে, মানে মানুষের কারণে ধর্মকে ভুল বুঝলে হবে না, আমি এটা বুঝাইতে চাইছি। বুঝতে পারছেন আমার কথাটা? হ্যাঁ। এবং সকলেরই উচিত মানে তার বোনের অংশ বলেন, তার এগুলো দিয়ে দেওয়া, কারণ এগুলা পরবর্তীতে মানে পরকালে আপনার এই সম্পদই আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। কারণ আমি তো যেহেতু দেওয়ানি মামলা করি, প্রত্যেকটা বন্টন মামলার মূল বিষয়বস্তু হলো মামারা সম্পত্তি দিচ্ছেন, কোনো চাচা বেশি সম্পত্তি নিয়েছে, এই হলো বিষয়। সেই জন্য কথাটা বলার। আর আমার কোনো ভাই বোন নাই, আমি একাই। তবে আপনাদের যাদের আছে বা আছে দিয়ে দিবেন, বোনের অংশটা দিয়ে দিবেন, বা বোনের অংশটা যদি আপনি নিতেও চান তাহলে বোন থাকা অবস্থায় তার সঙ্গে আপোষ করে, যে বোন এই অবস্থা, আমি তো এখানে আসি, আমি চাষবাস করি, তুই একটা মানে একটা মীমাংসা করে রাখবেন। এগুলা যদি আপনারা টেনে নিয়ে বেড়ান, লাস্টে কি হয়, পরবর্তী প্রজন্মের মধ্যে একটা ঝামেলা ক্রিয়েট হয়, তারা বিভিন্ন রকম দ্বন্দ্বে জড়ায়। আপনার ছেলে মেয়ে কেন আপনার ভাইদের সাথে গ্যাঞ্জামে লিপ্ত হবে সম্পত্তি নিয়ে? আপনি এটা ঠিক করে রেখে যাবেন, আপনি আপনার বোনের সঙ্গে এটা ঠিক করে রেখে যাবেন। আপনার ছেলে মেয়ে কেন তার মামাতো ভাইদের সঙ্গে বা তার ফুপুর সঙ্গে গ্যাঞ্জাম করবে? ঠিক আছে? সেই জন্য যেহেতু সম্পত্তির এটা পড়াচ্ছিলাম, আপনাদেরকে একটা উপদেশ
বলতে পারেন স্যার হিসাবে আবার একটা আমার নৈতিক দায়িত্ব আনা থাকে। দেখবেন ভাই বোনেরা অনেকে ভাইয়ের অংশ নিতেও চায় না, কয় কি যে আমি নেবো না, এই করবে, কিন্তু তাদের একটা অধিকার আছে আপনার প্রতি, আপনার ভাই, সেই হিসাবে আপনারা এটা ঠিকঠাক করে রেখে যাবেন, তা নাহলে আপনাদের পরবর্তী প্রজন্মগুলো এটাতে সাফার হবে, এটাতে সাফার করবে এবং এগুলা নিয়েই ম্যাক্সিমাম দেওয়ানি মামলা হয়। যাই হোক, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আপনারা এই নোটটা কারেক্ট করে আপনারা এটা সমাধানগুলো দেখবেন। যদি কোনো অংশ বুঝতে না পারেন তাহলে নেক্সট ক্লাসে আমাকে বলবেন, স্যার এত নম্বর সমাধানের এই জায়গাটুকু আমি বুঝতে পারি। এটা আপনারা যে কেউ যার যে জায়গাটা সমস্যা আমাকে বলবেন, আমি সেই অংশটা ক্লিয়ার করে দিই। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দোয়া করবেন আমার জন্য, আমাদের সবার জন্য। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।